আমাদের এই ঈদ আড্ডায় আজকে উপস্থিত আছেন ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী অধ্যাপক কিডনি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক সবাইকে। আরও আছেন ডাক্তার হাসিনাতুল জান্নাত, সহকারী অধ্যাপক কিডনি বিভাগ, ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। আপনারা কেমন আছেন? আর আছেন ডাক্তার মীর রাশেদুল হাসান, আবাসিক চিকিৎসক, কিডনি বিভাগ, ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট। ঈদ মোবারক আপনাকেও। কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো এই ঈদ আড্ডায় সারা এই যে রোজার মাসটা গেল, আমাদের অনেক ব্যস্ততা থাকে, কারণ যেহেতু মানুষরা একটা ডিফারেন্ট লাইফ স্টাইলে আসে এবং কিডনির বিশেষজ্ঞ হিসেবে আপনারা কিন্তু আরও একটা একটু বেশি চাপেই থাকেন আমরা জানি। ঈদের সময়ে আমরা একদম এই চাপগুলি মুক্ত হয়ে আমরা জানতে যাব আপনাদের প্রফেশনাল লাইফে, আপনাদের পার্সোনাল লাইফে ঈদ আনন্দটা কেমন কাটে। আমি প্রথমেই ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে জিজ্ঞাসা করবো যে এই যে ঈদের সময়টা আমাদের অনেক সময় কিন্তু হাসপাতালে ডিউটি করা লাগে বা কাজের মধ্যে থাকা লাগে, এই সেবার মধ্যে আনন্দটা খুঁজে পান কিভাবে আর ব্যক্তিগত জীবনের সাথে কিভাবে অ্যাডজাস্ট করেন? আসলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে প্রফেশনাল জীবনের সামঞ্জস্য করে এই দুটাই আমাদেরকে চলতে হয়। দেখা যাবে যে আমরা আমাদের প্রফেশনাল লাইফের থেকে যখন সময় বের করে তখন একটু ব্যক্তিগত জীবনে আগে দিতে হয়। বিশেষ করে আমি আমাদের পরিবারের যে অংশ, পরিবারের খুবই কম সময় পায়। আমাদেরকে ম্যাক্সিমাম সময় যেহেতু হসপিটাল এবং পরবর্তী সময়ে চেম্বারের দিকে আমাদেরকে যেতে হয়, বিশেষ করে আমাদের দেশের যে কালচার সেই অনুযায়ী দেখা যায় যে আমাদের চেম্বার শেষ করে আসতে আসতে দেখা যায় মধ্যরাত হয়ে যায়, অনেক সময় দেখা যায় অনেকেরই। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত যে এরকম লম্বা ছুটি যদি আমরা পাই, বিশেষ করে ঈদ বলেন বা অন্য কোনো ছুটি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমাদের পুরো সময়টুকুই পরিবারের সাথে কাটানোর জন্য। কিন্তু পরিবারের সাথে কাটানো হলেও আমরা হসপিটালকে আমরা ভুলে যেতে পারি না, কারণ হচ্ছে আমাদের বিশেষ করে যেসব রোগীগুলো ভর্তি থাকে আমাদের হসপিটালে, বিশেষ করে জটিল রোগীগুলো আমাদের কাছে ভর্তি থাকে এবং তাদেরকে সবসময় তাদের মনোযোগ দিতে হয়। দেখা যায় যে হসপিটালে যারা ডিউটিতে থাকে তাদের সাথে আমাদের কমিউনিকেট করতে হয় যে কোনো রোগীর জটিলতা দেখা দিল কি না। সেই আমাদের সাথে যখন কোনো রোগী হঠাৎ করে সিরিয়াস হয়ে যায়, সাথে কিন্তু আমাদেরকে যারা ডিউটিতে থাকে তা আমাদেরকে ফোনে জানায় যে এই সমস্যা দেখা দিচ্ছে, যে আমাদেরকে কী করতে হবে। অনেক সময় দেখা যায় জরুরি ক্ষেত্রে ডায়ালাইসিস দিতে হয়, ডায়ালাইসিস দিতে চাইলে তাদেরকে ডায়ালাইসিসের জন্য তো সরাসরি দেওয়া যায় না, ডায়ালিসিস দেওয়ার জন্য একটা বিকল্প রাস্তা তৈরি করে দিতে হয়, যেটা আমরা একটা মেশিনের মাধ্যমে যেটা রক্ত প্রবাহিত হবে। সেই জন্য হয় আমরা নিজেরা চলে আসি, হঠাৎ আসতে হয়, অথবা অন্য কেউ যদি অ্যাভেলেবল থাকে কাছাকাছি তাদেরকে ম্যানেজ করে তাদেরকে নিয়ে আসতে হয়। তার মানে ঈদের সময় আসলে তো এই যে কিডনির কখন ডায়ালাইসিস লাগবে এটা তো আর ঈদ পূজা পার্বণ এগুলি আর বুঝে না। এগুলো আগের থেকে করা যায় না। হঠাৎ করে যখন যে রোগীর প্রয়োজন, যখন দেখা যায় যে না ডায়ালিসিস ছাড়া রোগীর দৈনন্দিন জীবনযাপন করতে পারতেছে না, তখন তাকে দিতেই হবে। এবং এটা অ্যাকিউট ইমার্জেন্সি, যে আর দেরি করা যাবে না, ওই মুহূর্তে দিতে হবে, তাকে ওই মুহূর্তে ব্যবস্থা করতে হবে। ঈদের দিনও এরকম হয়, ঈদের দিন রাত বলে কোনো কথা নেই। ডাক্তার হাসিনাতুল আপু, আপনার কাছে জানতে যাব, এই যে ঈদের সময় অনেক সময় ছুটে যেতে হয়, হয়তো পরিবারের সবাই এসেছে বাড়িতে, কিন্তু সেই সময় একটা ইমার্জেন্সি কলে আপনার যেতে হচ্ছে, এরকম সময় আপনি কিভাবে এটাকে উপভোগ করেন, নাকি একটা বিরক্তি নিয়ে যেতে হয়? যেহেতু আমরা প্রফেশনাল লাইফে অনেক দিন কাজ করছি এবং রোগীদের সাথে আমাদের একটা দায়বদ্ধতা আছে, পরিবারের সাথে যেমন দায়বদ্ধতা আছে, রোগীও কিন্তু আমাদের একটা পরিবারের অংশ। কোনো রোগী যদি এমার্জেন্সি হয় সেটা কিন্তু আমাদের আসলে পীড়া দেয়, আমাদের খুবই কষ্ট লাগে, কিন্তু আমরা কখনো বিরক্তি বোধ করি না। ডাক্তাররা কখনো রোগীকে এমার্জেন্সি সার্ভিস দিতে বিরক্ত বোধ করে না। সাধারণত যদি আমি আমার পরিবারের সাথে সময় কাটাচ্ছি, কোনো এমার্জেন্সি হলো, তখন কিন্তু নিজের থেকে একটা ভিতর থেকে একটা ইচ্ছা বা আর্জ বলবো যে রোগীটাকে বাঁচাতে হবে। কারণ আমার ডাক্তার জীবনে সবচেয়ে মনে হয়েছে যে ডাক্তার হিসাবে একজনের সব থেকে আনন্দের সময় একজন রোগী যখন ভালো হয়ে যায় বা সুস্থ হয় বা একটা জীবন বাঁচানো যায়। এটা কিন্তু আমার ফ্যামিলি আমাকে মিস করে, ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু তারাও মেনে নিয়েছে যে যেহেতু ডাক্তার, তারাও চিন্তা করে যে এটা একটা আমাদের মহৎ প্রফেশন। সেবাটা দিয়ে যে আনন্দ স্যাটিসফ্যাকশন, এটা অনেক বড় না, অবশ্যই এটা ব্যক্তিগত জীবনের থেকেও আমি বলবো প্রত্যেকটা ডাক্তারের কাছে এই স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি, জন্যই কিন্তু আমরা এখানে থাকতে পারি। ডাক্তার রাশেদুল হাসান ভাইয়া, আপনার কাছে জানতে যাব, আপনি তো আবাসিক চিকিৎসক হিসেবে আছেন ডাক্তার, এই যে ঢাকা কিডনি ইনস্টিটিউটের মতো একটা বড় জায়গায়, এই জায়গাতে তো অনেক সময় দেখা যায় যে আপনি ঈদের ছুটি বা কোনো ছুটি হয়তো পাওয়া সম্ভব হয় না। এই রোস্টারগুলি করতে গিয়ে কেমন লাগে আপনার, বা
কষ্টকর একটা টাইম, তো কারণ দিন রাত 24 ঘন্টায় আপনাকে ব্যস্ত থাকতে হয়। আমি আবাসিক চিকিৎসক, সেই হিসেবে আমার আসলে অ্যাকচুয়ালি ছুটি আমার নাই। আমার 24 ঘন্টায় হাসপাতালে অবস্থান করার কথা, কিন্তু তারপরও ঈদের সময়টা তো আসলে আমরা যেহেতু নেফ্রোলজি বা কিডনি যে রোগ নিয়ে আমরা কাজ করি, এটা সবসময়ের জন্য ইমার্জেন্সি জরুরি। তো সুতরাং সেটাকে ম্যানেজ করতে গেলে ব্যালেন্স করে আমাকে করতে হয়। আর রোস্টার করাটা আসলে একটু কঠিনই বকি, কারণ এই রোস্টার করতে যে আমাকে যেটা করতে হয়, ভিন্ন ধর্মের আমার ভাইদের বা আপুদের সাহায্য নিতে হয়, বিশেষ করে এই সময়টাতে। যেহেতু 3টা দিন, ঈদের দিন, ঈদের আগের দিন, পরের দিন, এই 3টা দিন আমাকে অন্য ধর্মাবলম্বী যারা আছেন, যারা অন্য ধর্মাবলম্বীর, ওনারাই আমাদেরকে এই সাপোর্টটুকু দিয়ে থাকেন, এবং ওনাদের এই সহযোগিতা ছাড়া আসলে হসপিটাল চালানো আমাদের জন্য খুব কঠিন হয়ে যেত। আর তাছাড়া আসলে ইমার্জেন্সি জিনিসটা যেটা বললেন, সেটা তো আমরা যখন কোনো রোগীর জরুরি সেবার প্রয়োজন হয়, যদি মনে হয় যে আমাকে হাসপাতালে যেতে হবে, তাইলে পরে কিন্তু আসলে যেতেই হয়। তো সেটা আমাদের পোস্ট হিসেবে বলেন আর ডাক্তার হিসেবে বলেন, মানবিক দিক বিবেচনা করে হলেও আমাদেরকে ওই সময় যেতে হয়। তবে আমি যেহেতু এক বছর বা তার বেশি কিছু সময় ধরে এখানে আছি, এই হাসপাতালের সহকর্মীদের যে পরিমাণ সহযোগিতা আমরা আসলে পেয়ে থাকি, ওইটা দিয়ে আসলে খুব একটা বেশি এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপদ আমাদের আসেনি, যে ইমার্জেন্সি খুব একটা হয়নি যেটার জন্য আমাকে যাওয়া লেগেছে। তো রোস্টার করতে গেলে এই ধরনের কিছু সমস্যা হয়, হয়তো কেউ একটু অখুশি হয়, কিন্তু ওভারঅল আলহামদুলিল্লাহ এটা ম্যানেজ করা যায়। এই যে প্রফেশনাল লাইফে আমি আবার ডাক্তার আবু জাফর স্যারের কাছে আসবো, যে এই যে আপনি তো অনেক দিন যাবতই এই পেশাতে আছেন, ইন্টার্নি লাইফ থেকে শুরু হয়েছে, ঈদ, পূজা পার্বণ স্যাক্রিফাইস করে, এই যে আমরা বলছি 3 দিনের ছুটি, আমরা এই যে অন্যান্য সব প্রফেশন কিন্তু একটা বড় ছুটি পাচ্ছে, 7 দিনের 10 দিনের ছুটি কিভাবে ম্যানেজ করে ফেলতেছে, আমরা 3 দিনের ছুটি রোস্টার করে ম্যানেজ করতে হিমশিম খেয়ে যাই। এইরকম জায়গাতে আপনার কোনো পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স আছে যে ওই একটা ঈদ করেছিলাম, খুব কষ্ট গিয়েছে বা খুব আনন্দের মেমোরেবল কিছু আছে? সবার কিছু না কিছু এগুলো অভিজ্ঞতা আছেই, সবার থাকে। আমরা তো পালাক্রমে ডিউটি করি। যেমন ধরেন আমার এক শুক্রবারে আমি যখন ইন্টার্ন করি, তখন ইন্টার্ন চলছে, তো আমি ডিউটিতে আছি, তো আমি জুমার নামাজে যাব, অজু করে আমি রেডি হলাম, তো যাব রেডি হয়ে বের হচ্ছি, তখন একটা রোগী হঠাৎ করে খারাপ হয়ে গেল। আমি রোগীর কাছে গেলাম, দিয়ে রোগীর পালস দেখলাম, ব্লাড প্রেশার দেখলাম, যে পালসও পাওয়া যাচ্ছে না, ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না। তখন সেই ক্ষেত্রে আমাদেরকে করণীয় কি, তখন হার্টবিট দেখলাম, হার্টবিটও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তখন আমরা যেটা বলি ওই সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন যেটা বলি আমরা, সিপিআর দিই। তখন ওইটা আমি শুরু করলাম, দেখেন আমি সিপিআর দিয়ে যাচ্ছি, তখন নার্সকে ডাকলাম, নার্স অক্সিজেন দিয়ে যাচ্ছে, আরও যারা আশেপাশে ছিল স্বাস্থ্যকর্মী যারা ছিল সবাই ছুটে আসলো। তো আমি সিপিআর দিয়ে যাচ্ছি, ওইদিকে নার্স ওই আম্বুবেগ দিয়ে অক্সিজেন দিয়ে যাচ্ছে, পুশ করে যাচ্ছে, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। এইভাবে প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা দেওয়ার পরে যখন দেখলাম যে না আর কোনো কাজ হচ্ছে না, তখন আমাকে বিষণ্ণ মনে সেটা পরিত্যাগ করতে হলো, এবং খুব খারাপ একটা সংবাদ রোগীর লোককে দিতে হলো। এগুলো সাধারণত সবার জীবনেই কখনো কখনো ঘটে। কিন্তু এই যে ধরেন যদি আসলে ওই সিপিআরটা সাকসেসফুল হতো, তখন যে তৃপ্তিটা আমরা অনেক মানে গল্পের মধ্যেই কয়েকজন কাছে শুনেছি যে ঈদের দিনও এরকম হয়েছে যে সাকসেসফুল রিটার্ন করাতে পেরেছে, এবং তার যে তখন তৃপ্তিটা তার পরিবারের লোক থেকে শুরু করে সবার মধ্যে, সেটা আসলে হেভেনলি, মানে স্বর্গীয় একটা অনুভূতি আসে। এই ক্ষেত্রে আমি একটু শেয়ার করি। দেখে আমার একটা অভিজ্ঞতা আছে, তখন আমার আমি এটাও একটা আমার ইন্টার্ন লাইফের গল্প। তখন আমি আমার প্লেসমেন্ট ওই বাচ্চাদের পেডিয়াট্রিক ইউনিটের প্লেসমেন্ট। তখন দেখা যায় বাচ্চাদের আবার দেখা যাচ্ছে কি, বাচ্চাদের দেখা যায় হঠাৎ করে খারাপ হয়ে যায়, হঠাৎ করে রোগীগুলো ভালো আবার সেরে ওঠে। তো এরকম একটা কি হঠাৎ করে ওই একটা বাচ্চা শ্বাসকষ্ট দেখা দিল, দেখা যায় নড়াচড়া কমে গেছে, ঠিক মতো নড়াচড়া করছে না। তখন দেখলাম সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে না, তাকে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাকে এখন সিপিআর না দিলেই নয়, সিপিআর দিতে হবে। তখন আমি সিপিআর শুরু করলাম। বাচ্চাদের আবার সিপিআর একটু ভিন্ন ধরনের, বড়দের মতো না। তো অনেকক্ষণ দেওয়ার পরে দেখলাম যে না, বাচ্চাটা হঠাৎ করে আবার কান্না করে দিল। এই যে আগে নড়াচড়া ছিল না, কোনো সারা শব্দ ছিল না, কান্না করে দিল। এই যে অনুভূতিটা যে হঠাৎ করে যে না, তার জীবন এখনো চলে যায় নাই, রয়ে গেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ওই সময় যদি আপনি কাজে না থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটার আনন্দ কি। ডাক্তার হাসিনাতুল আপু, আপনার কাছে জানবো যে আপনি তো বাসাতেও ম্যানেজ করতে হয়, কারণ একটা মেয়ে হিসেবে ঈদের অনেক গোছানো থাকে, সকালবেলার দায়িত্ব থাকে, এইটাকে কিভাবে ম্যানেজ করে আপনি এই হাসপাতালটাকে ম্যানেজ করেন?
আমরা যদি একটু সুন্দর করে প্ল্যান করে ফেলি যে আমার যে কোনো সময় এমার্জেন্সি হবে বা বাসার কাজ আমার এতটুকু, তাহলে কিন্তু আমি গুছায় কাজগুলো করতে পারি। সেজন্য কিন্তু সবসময় আমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হয় কিছুটা, যে আমি ঈদের দিন সকাল থেকে এটা করব, বা আমার গেস্ট আসলে আমি এটা করব, এটা রান্না করব, বা এভাবে পরিবেশন করব। আর হসপিটালের তো একটা রোস্টার থাকেই এমার্জেন্সি, প্লাস হসপিটালের সবার কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার থাকে। কোনো এমার্জেন্সি হলো ওনারা ফোন দিলেন, বা এরকম অনেক সময় দেখা যায় যে আমরা বাসার কাজটা মিলিয়ে কাজ যদি সময় পাই আমরা কিন্তু ডিউটি ছাড়াও হসপিটালে যাই। বা আমরা দেখা যাচ্ছে যারা লোকাল থাকি বা শহরে বাসা থাকে, যারা হোস্টেলে থাকছে বা ডিউটি করছে, তাদের জন্য অনেকেই স্যাররা বা সিনিয়ররা খাবার দাবার নিয়ে চলে আসতেছে। তো এটা কিন্তু একটা ভালো মোমেন্ট যে ঈদের সময় আমরা সব সময় একসাথে শেয়ার করি। আবার অনেক সময় আমার একটা অভিজ্ঞতা আছে যে একদিন আমি ঈদের ডিউটি করছি, আমার রোগী যিনি উনি বলছে যে ম্যাডাম আপনি তো ঈদের দিন ডিউটি করছেন, আমাদের সাথে খান। মানে এই আন্তরিকতা কিন্তু আসলে মানে আত্মীয় স্বজনের আন্তরিকতা তো অনেক বড়, সবার সাথে দেখা সাক্ষাৎ করা হয়, ইমোশনালি অ্যাটাচ। কিন্তু রোগীরা যে অল্প সময়ের মধ্যে আমাদের যে আদর করে বা স্নেহ করে, এটাও কিন্তু অনেক বড়। এখানে কিন্তু একটা সম্মানের জায়গাতেও অনেক জায়গা থেকে অনেক বেশি, হ্যাঁ, ওনারা যেভাবে অ্যাপ্রোচ করে এটা কিন্তু মানে আমার মনে হয় বাংলাদেশে সব থেকে বেশি। কেন জানি এরকম মনে হয় মানে আমরা খুব তাড়াতাড়ি প্রফেশনালের জায়গা থেকে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় অনেক বেশি। আর বাসার লোকজন হয়তো বা মাঝে মাঝে কমপ্লেন করতেই পারে যে তুমি সময়টা পুরা দিচ্ছ না, কিন্তু আমাদের স্যাক্রিফাইস করতে হয়। এই স্যাক্রিফাইস এবং এই স্যাক্রিফাইসের মধ্যে আমার মনে হয় আনন্দ আছে। ডাক্তার রাশেদুল ভাই, আপনার কাছে জানবো যে এমন কি কোনো ঘটনা আছে যেই জায়গায় ঈদের দিন আপনাকে ডিউটি করা লাগছে এবং সেখানে আপনি একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ফিল করলেন যা আপনাকে পরবর্তী জীবনে অনেক উৎসাহ দিচ্ছে? ঈদের ডিউটি করতে যে আমার হতাশার কথাটা আপনাকে বলি, আমি 2টা ঈদ পার করেছি হোটেলে। আচ্ছা। কোভিড-19 সময়টাতে আমি তখন ঢাকা মেডিকেলে স্টুডেন্ট ছিলাম, কোর্সের স্টুডেন্ট। তখন আমাকে একটা রোজার ঈদ এবং একটা কোরবানি ঈদ আমাকে হোটেলে থাকতে হয়। তো আমার যে রোজার ঈদে যে রুমটাতে আমি হোটেলের ছিলাম, কোভিড-19 যেহেতু বাইরে তো আসার কোনো সুযোগ নাই, বাসা থেকে একদম স্ট্রিক্টলি আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন বাসায় না যাই। আচ্ছা। তো যেটা হলো, আমাকে যে রুমটাতে আমি ছিলাম হোটেলের, রুমটা ছিল একটা অন্ধকারাচ্ছন্ন রুম, মানে যেটাতে আমাকে 24 ঘন্টায় লাইট জ্বালিয়ে রাখতে হতো। আচ্ছা। তো অন্ধকার রুমে থাকতে যেয়ে আমি মানে সারাটা দিন বাইরে আসার কোনো সুযোগ নয় এবং আমার রুমটা সবসময় অন্ধকার। তো ওই সময় শুধু আলো জ্বালিয়ে দিন পার করতে হতো, এটা কি দিন না রাত সেটা আমি বুঝতে পারতাম না। আচ্ছা। তো এই একটা রোজার ঈদ এবং একটা কোরবানি ঈদটা আমার ভালোই কেটেছিল, কিন্তু রোজার ঈদের সময়টা, ঈদের দিন আমি নামাজ পড়তে পারিনি এবং আমি আমার ফ্যামিলির বাইরে ছিলাম কোভিড-19। এটা আমাকে বলা যায় যে একটা ট্রমার মধ্যে ফেলে দিয়েছিল। আমি তখন চাকরি করব কিনা, আমি থাকবো কিনা আদৌ এই প্রফেশনে, সেটা নিয়ে আমি কনফিউজড ছিলাম। এবং আমার এটা অনেক কষ্টের ছিল যে আমি 2টা ঈদ আমি বাইরে কাটিয়েছি এবং তখন আমার বেবিগুলো ছোট ছিল। আমি মানে ভাবতে পারছি না যে আমি আমার ফ্যামিলির বাইরে হোটেলে আমাকে থাকতে হচ্ছে। এবং বাসা আবার খুব বেশি, হোটেল এবং বাসার ডিস্টেন্স খুব বেশি দূরে না। বাসায় যেতে পারছেন না, কিন্তু হাসপাতালে রোগীকে ঠিকই যেতে হচ্ছে সেবা দেওয়ার জন্য। না, এটা ছিল কোভিড-19 এর আমার কোয়ারেন্টাইন, মানে আমি হোটেলেই থাকতে হতো। আমার এমন না যে হসপিটালে ডিউটি ছিল তখন, কিন্তু আমি শুধুমাত্র বাসায়, আমার যেহেতু বাবা মা অ্যাডাল্ট মানুষ, তারা আক্রান্ত হবে এই ভয়ে আমি বাসায় যাইনি। আমার বাচ্চাগুলো ছোট। এই 2টা ঈদ হোটেলে কাটানো ছাড়া আমার আসলে খুব একটা বেশি প্রফেশনে হতাশার কিছু নাই আর কি। আলহামদুলিল্লাহ, গুড। সো নিব ছোট্ট একটি বিরতির পরে আমরা এই আড্ডাটাকে আরেকটু ডিটেলসে নিয়ে যাব। বিরতির আগেই আমরা তো বিভিন্ন প্রফেশনাল এক্সপিরিয়েন্সের কথা শুনলাম। এখন আমরা একটু জানতে যাব, এই যে ঈদের ডিউটি করার ফাঁকে আমরা যে রোগীদের সাথে এবং পরিবারের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, সেই জায়গাতে আমরা কিভাবে আমাদের প্রফেশনালের জায়গা থেকেও বের হয়ে আসে? আমি ডাক্তার আবু জাফর ভাই আপনার কাছেই প্রথমে জানতে যাব। প্রতি ঈদেই দেখা যায় যে আমাদের তো হসপিটালের সার্ভিস অব্যাহত থাকে। তো আমাদের দেখা যায় যে ইনডোর সার্ভিসটা হচ্ছে কখনোই বন্ধ হয় না। ইনডোর এবং ইমার্জেন্সি সার্ভিস যত বাধাই আসুক, যত হলিডে আসুক, সবসময় খোলা থাকবেই। যেটা বন্ধ হয় ওইটা হচ্ছে বহির্বিভাগ। তো বহির্বিভাগ বন্ধ হলেও বহির্বিভাগ কিন্তু টানা
72 ঘন্টা বেশি বন্ধ রাখা যায় না আমাদের দেশে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই 19 তারিখে আমরা যখন বহির্বিভাগে সেবা দিয়ে এসেছি, আবার মাঝখানে হচ্ছে ইমার্জেন্সি এবং ইনডোর সেগুলো অব্যাহত আছে। আমরা দেখা যায় যে প্রতিদিন ইনডোরে যারা থাকবে, ডিউটিতে থাকবে, ডিউটিতে থাকা অর্থাৎ রেগুলার সার্ভিস দিয়ে যাবে। এবং কনসালটেন্ট যারা আছে, আমরা একবার করে এসে সাধারণত যেটা করি, যেগুলো রোগীগুলো ভর্তি থাকে সে সবগুলো রোগী একবার দেখে তারপরে তাদের কুশলাদি বিনিময় করে কোনো ওষুধ যোগ করতে হবে কিনা, বা আরও কোনো কিছু করণীয় আছে কিনা, বা এই মুহূর্তে ইমার্জেন্সি কিছু ব্যবস্থা নিতে হবে কিনা, সেগুলো উপদেশ দিয়ে আছি। আমাদের জুনিয়র যারা আছে তারা সেগুলো সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। এবং দেখা যায় যে সাধারণত ওই ঈদের দিনগুলোতে বা ঈদের আগের দিন, পরের দিন, এই 3 দিন সাধারণত আমরা সেভাবে ছোটো রাউন্ড দিয়ে আমরা সাধারণত বাসায় চলে যাই, বাসায় গিয়ে পরিবারের সাথে উপভোগ করি। এবং যেটা করতে হয় আমাদেরকে 24 আওয়ার্স মোবাইলে যোগাযোগ করতে হয় ওদেরকে, যে কোনো ইনস্ট্রাকশন দিতে হলে যে আমার এখন এই করণীয়, এই করতে হবে, অথবা এই রোগীকে এই ওষুধ দেওয়া যাবে, এই ওষুধ দেওয়া যাবে না, সে সবসময় আমাদেরকে যোগাযোগ রাখতে হয়। এবং এই যে হাসপাতালে যেই ডাক্তার তখন ডিউটিতে থাকছেন, মানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতেছেন, তার জন্য তো আপনারা সিনিয়র হিসেবে একটা যে শুধু মেডিকেল অ্যাডভাইস তা না, একটু খেয়েছো কিনা, একটু নামাজটা পড়ে আসলা কিনা, খাবার, এইরকম কোনো এখন সিনিয়র হিসেবে আপনার, যেমন আমরা অনেকেই যেটা করি হাসপাতালে যখন দেখা যায় যে 1 বা 2 বা 3 যখন ইয়েতে থাকে, আমরা দেখা যায় যে আমাদের খাবারের যে ইয়েটা ঈদের সময় যে বিভিন্ন অনুষ্ঠানে যে খাবার, আমরা খাবার নিয়ে ইয়েতে গেলাম, হসপিটালে চলে গেলাম, আমরা একসাথে বলে বসে ওখানে দুপুরের খাবারটা খেলাম, অথবা রাতের খাবারটা খেয়ে ওদের সাথে কুশলাদি বিনিময় করে আবার চলে আসলাম। ওকে, মানে এটা একটু একসাথে বসে ওদের যাতে খুব কষ্ট না হয়, জাস্ট ওরা যদি ফিল না করে যে না আমরা একা আছি, আমরা কোনো কিছু বাসায় যেতে পারছি না, খাবারও খেতে পারছি না, ওদের সাথে সময়টা কাটানো, ওদেরকে যেন ফিল করে যে না তোমরা একা না, আমরা তোমাদের সাথে আছি। চমৎকার। মানে এই আন্তরিকতার জন্যই তখন ইন্সপায়ার্ড হওয়া যায় যে ওই সেবা দিতে গিয়ে যদি আমি আনন্দ না পাই তাহলে তো আর ভালো লাগে না। হাসিনা আপু, আপনার কাছে জানতে যাব, এই যে রোগীদের সাথেও তো থাকা লাগতেছে যারা ফিজিক্যালি ওখানে থাকতেছেন, আপনি বললেন যে আপনার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কখনো কি এরকম হয়েছে রোগীরা আপনাকে উপহার দিয়েছে? আপনি বললেন যে খাবার শেয়ার করছে, এরকম উপহার দেওয়া এটা অনেক হয়, সেটা যদি এক্সপিরিয়েন্স একটু শেয়ার। যেটা হয় যে আসলে সরকারি হসপিটালে কিন্তু আমরা এটা প্রোহিবিট করি যে কোনো ডাক্তারকে পার্সোনালি কোনো গিফট দেওয়ার জন্য। তবে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা ছোট কিছু একটা কলম, অনেক সময় বাচ্চারা এসে কলম দিচ্ছে, প্যাড দিচ্ছে বা কার্ড দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা মানে, বা চকলেট দিচ্ছে, বা আমরা অনেক সময় ছোট বাচ্চা থাকলে তাদের জন্য চকলেট নিয়ে যাই বা একটু ফ্রুটস নিয়ে গেলাম। মানে যদিও আমরা সরকারি হসপিটাল থাকি, কিন্তু আমাদের ওই যে মেন্টাল অ্যাটাচমেন্টের জন্য অনেক সময় এই নিয়মকানুন পার্সোনালি মানা যায় না, ফলে আমরা একটু প্রফেশনাল থেকে সরে আসি। তখন আমাদের একটু মানে খাবার দাবার বা এই ধরনের জিনিসগুলো মেইনলি হয়, কারণ হচ্ছে সরকারি হসপিটাল বা এই জায়গাগুলোতে আসলে গিফট দেওয়া নেওয়ার সুযোগ নাই, অনেকে দিতে চাইলেও আমরা নিতে পারি না। আমি একটা ছোট্ট জিনিস জানতে যাব, এই যে ঈদের দিন আপনি ডিউটি করেছিলেন, তখন কি আপনি ঈদের যে ড্রেসটা আমরা পরি, একটা নতুন একটা ইয়ে থাকে, সেই ড্রেসটাই পরে গিয়েছিলেন নাকি জাস্ট কাজের জন্য যে একদম না 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 ঈদের দিনে যখন যাব তখন তো আমাকে ঈদের ভাইব নিয়েই যেতে হবে আই থিঙ্ক। মানে আমি তো আসলে অসুস্থ রোগীর কাছে যাচ্ছি, আমি যত লাইভলি তার কাছে যাব সে কিন্তু মেন্টালি ততটাই চেয়ার আপ থাকবে। আর আমি যখন বাসা থেকে বেরোবো, আমি যদি মলিন হয়ে বেরোই আমার মনটাও খারাপ হবে। সুতরাং আমি যদি ঈদের মানে আনন্দ নিয়ে বাসা থেকে বেরোই এবং ওখানে যেও ঈদের আনন্দ নিয়ে সার্ভ করি, তাহলে কিন্তু আমিও যেমন মন খারাপ করলাম না, তাদেরও কিন্তু একটু আনন্দ পেলো। কারণ যারা হসপিটালে আছে তারা কিন্তু আসলে মন খারাপ করেই থাকে, এবং সে তো একা থাকে না, তার ফ্যামিলি মেম্বাররাও থাকে। ভাইয়া যেমন বললেন যে উনি হোটেলে ছিলেন, একা একা ছিলেন, লোনলি ছিলেন, মানে হসপিটালে যারা থাকে তারাও কিন্তু ফ্যামিলি থেকে ডিটাচই থাকে, হয়তো বা 1 জন থাকছে, 2 জন থাকছে, ফলে তাদেরও কিন্তু মন খারাপই থাকে। সুতরাং ওই সময় যদি আমরা একটু লাইভলি থাকি তাহলে বোধহয় তাদেরও মন ভালো থাকবে, এবং যে কোনো ডিজিজ ভালো হওয়ার জন্য মন ভালো থাকা অতীব জরুরি। খুবই চমৎকার কথা, কারণ পজিটিভিটি যদি আপনি না শো করতে পারেন, পজিটিভ ভাইবটা পেশেন্টের মধ্যে আসবে না। ওকে, অনেক ধন্যবাদ। আমি রাশেদুল ভাই আপনার কাছে জানতে যাব, এই যে রোগীদের কাছে আমরা অনেক সময় খুব আপন, মানে অনেক জায়গাতে, যদিও আমি বলতে চাই না, কিন্তু ভগবানের পর্যায়ে নিয়ে যায় অনেক সময়, বিশেষ করে এই রকম যখন কোনো ডাক্তার নাই, দেখতেছে পুরা হাসপাতালে 2-3 জন ডাক্তারই তাদের জন্য স্যাক্রিফাইস করতেছে এই টাইমটা, ওরাও মানে রোগীরাও কিন্তু বোঝেন। এই ফিলিংসটাকে আপনি কিভাবে পজিটিভলি নিজের মধ্যে নেন এবং তার জন্য আপনি কি করেন? কারণ রোগীরা যখন দিচ্ছে তখন আমাদেরও দিতে ইচ্ছা করে। আমি আসলে যখন ইন্টার্নশিপ ট্রেনিং করি তখন এই ধরনের ঈদের 1 দিন আগে আমি একটা ক্লিনিকে ডিউটি করছিলাম।
তো ডিউটি করা অবস্থায় তখন আসলে যেহেতু আমি ইন্টার্ন ডক্টর, তখন কিন্তু আমি কোনো স্পেশালিস্ট না, তো সব রোগীকে আমাকে দেখতে হবে। ওই সময় একজন মুরগি বিক্রেতা, আমার মনে আছে, মুরগি বিক্রেতা, উনি ওনার ওয়াইফকে নিয়ে আসছিলেন। মহিলার প্রচণ্ড রকম ব্লিডিং হচ্ছিল। তো যেটা হয় যে ওই অবস্থাতে সম্ভবত ওনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 5 বা 6 এই টাইপের ছিল। তো ওই পেশেন্টটাকে আমি ম্যানেজ করেছিলাম, এবং ম্যানেজমেন্টের পরবর্তীতে যেটা হয়েছে, আমি ওই বেটার সাথে আমার এতই ভালো সম্পর্ক হয়ে যায় যে এখনও পর্যন্ত সম্পর্ক আছে। যে উনি শুধু একটা কথাই বলে যে আমার ওই সময়টাতে যদি আপনি আমাকে সাপোর্টটা না দিতেন, ইভেন ব্লাড ম্যানেজ করা থেকে শুরু করে, গাইনি কনসালটেন্টকে ডাকা থেকে শুরু করে, তার অপারেশনের সম্পূর্ণ ব্যবস্থা করা থেকে শুরু করে, ঈদের আগের দিন ওই সময় আসলে খুবই ডক্টর এবং অ্যানাস্থেশিয়া ডাক্তার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। তো এই যে একটা জীবন মানে বেঁচে যায় আমার সামান্য একটু সহযোগিতায়, এবং ওইটার পরবর্তীতে যেটা হয়েছে যে ওই মুরগি বিক্রেতার সাথে এখনও আমার সম্পর্ক আছে, যদিও আমি এখন ওই শহরে থাকি না। আচ্ছা, আমি গত প্রায় 7-8 বছর ধরে ঢাকায় থাকছি, কিন্তু ঘটনাটা কুমিল্লার। এই প্রশান্তিটা আমি এখনও ফিল করি যে আমি ওই সময়টাতে এই সমর্থনের কারণে তার সাথে আমার একটা, সে হোক মুরগি বিক্রেতা, কিন্তু তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, এবং এখনও পর্যন্ত এই সম্পর্কটা আছে আমি ঢাকায় আসার পরও। এইটাই হয় যে আমাদের ডাক্তারদের সাথে কিন্তু একটা লং টাইম একটা রিলেশন, একদম আত্মীয় স্বজন না, ভিন্ন ধর্মীয় হয়তো, ইটস নট অ্যাবাউট অনলি ফ্রেন্ডশিপ, এটা বিয়ন্ড দ্যাট একটা রিলেশন। এই ফিলিংসটা একটু অন্যরকম। না, সেটাই, এইটা আসলে আমরা জানি যে আমাদের প্রফেশনে যে এই ধরনের ইমার্জেন্সি করতে হয়, ঈদের দিন ডিউটি করতে হয়, ঈদের আগে পরে মিলে থাকতে হয়, এটা কিন্তু আমরা জেনেই সবাই এই প্রফেশনে আসছি। সুতরাং এই প্রফেশনে আসার পরে যদি এই ধরনের কিছু কাজ দ্বারা আমরা যদি আনন্দ নিতে চাই, এটা আসলে আমরা পাই। আমার মনে হয় এই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা আনন্দ খুঁজে পাই, এবং আমাদের যে পরিবারের যে স্যাক্রিফাইস, যে আমরা ঈদের দিন সময়টাতে আমি যেটা বললাম যে আমার বাচ্চা এবং পরিবারকে আমি ডিপ্রাইভ করে 2টা ঈদ আমি হোটেলে ছিলাম, ওটা আসলে আমি ভুলেই যাই যে এই ধরনের এখন আর এগুলোতে আমার মনে হয় না। কারণ এটা আমার পরিবারও জানে যে আমি যেহেতু ডাক্তার, আমাকে ইমার্জেন্সি আমার যে কোনো সময় হতে পারে, আমাকে বের হওয়া লাগতে পারে। সুতরাং এই আনন্দটা আমরা রোগীদের সেবার মাধ্যমেও পেয়ে থাকি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, কারণ মানে সুন্দর যে গল্পের মাধ্যমে আপনারা বুঝাই দিচ্ছেন একটা রোগ হিসেবে, ডাক্তার হিসেবে আপনারা তো সেবা দিই, মানুষজন কিন্তু বুঝে না, আচ্ছা ডাক্তার চিকিৎসা দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সেটা কিন্তু এই যে ইমোশনাল অ্যাটাচমেন্টের মাধ্যমে যে আমাদের একটা বন্ডিং তৈরি হয়, এই গল্পগুলি হয়তো অনেকের কাছেই জানা এবং নেই। আপনি যদি যেহেতু ডাক্তার, আপনি দেখবেন যে ডাক্তারের প্রতি রোগীদের আস্থা নাই, সেই রোগী কিন্তু সেই ডাক্তারের কাছে ভালো হবে না, ভালো হয় না, যেতেও চায় না। মানে যদি হসপিটাল সেটিংসও হয়, ফার্স্ট টাইমও আসে, তারপর কিন্তু ডাক্তারদের প্রতি একটা আস্থা তৈরি হয় বা একটা নির্ভরযোগ্যতা জায়গা তৈরি হয়। যারা দীর্ঘদিন পর পর আসছে বা রেগুলার ফলো আপ আসে, সেটা তো আলাদা, কিন্তু এই অল্প সময়ে যদি কোনো ডাক্তার দেখবেন যে 10 জনের মধ্যে একজনকে তার ভালো লাগতেছে, তারপর আস্থা, সে যা বলতেছে তাই শুনতেছে, এটা যদি না হয় তাহলে কিন্তু রোগী কিন্তু সুস্থ হয় না। দেখা যাচ্ছে যে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু রোগী সুস্থ হচ্ছে না। অনেক ধন্যবাদ। নিব ছোট্ট একটি বিরতি, তারপরে আমরা আবার এই গল্পটাকে টেনে নিব। বিরতির আগে আমরা আসলে রোগীর সাথে ডাক্তারের যে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়, এবং এই রিলেশনশিপটা অ্যাকচুয়ালি স্বর্গীয় আমার কাছে পার্সোনালি। এটা কোনো আত্মার সম্পর্ক না, কোনো ফ্রেন্ডশিপের না, রক্তের সম্পর্ক না, ইটস অ্যাকচুয়ালি হেভেনলি একটা রিলেশন। এইটা একদম দাবিহীন একটা সম্পর্ক, কারো কাছে কোনো চাওয়া পাওয়া কিছু নাই, তারপরে এটা থেকে যায়। সো এইরকম গল্পগুলির মাঝখানেই আমি জানতে যাব, আমি আবার আবু জাফর স্যার আপনার কাছে জানতে যাব, আমরা তো প্রফেশনাল লাইফে ঢোকার আগে এই যে ডাক্তারি পড়ালেখার লাইফে খুব কঠিন সময়টা, কঠিন, স্ট্রেসফুল এবং স্যাক্রিফাইসিং সময়, কারণ পরিবারের কাছ থেকে তখন দেওয়া যায় না টাইম, এবং তারাও চাপ দেয় যে পড়ালেখার মধ্যে থাকতে হবে, না হলে ডিরেইলড হয়ে যাওয়ার সুযোগ থাকে অনেক। এই স্ট্রেসফুল টাইমটাকে আমরা আবার যখন ধরেন প্রফেশনালিও যাচ্ছেন, একটা রুগীকে সেবা দেওয়াটাও কিন্তু একটা স্ট্রেসের কাজ। সেই জায়গার থেকে আনন্দ বের করে আনাটা কঠিন। তারপরও আমরা বলছি আজকে যে সেবায় আনন্দ। কেন বলছি? কারণ আমরা জানি যে এই যে টাইমটা আমরা একদম বিলিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমরা ওই গ্র্যাটিফিকেশনটা, একটা স্যাটিসফ্যাকশনটা অন্যরকম। আমি এই জায়গা থেকে, আমরা সবাই জানি, কিন্তু আমি আপনার কাছে গল্পটা জানতে যাব।
একদম স্টুডেন্ট লাইফের যে ঈদগুলি কাটতো আর এখন যে ঈদটা কাটে একটা ছোট মেডিকেল ডক্টরকে গাইড করে, সেটার মধ্যে পার্থক্যটা কি? স্টুডেন্ট থাকা অবস্থায় দেখা যেত যে আমরা হয়তো বাড়িতে গিয়ে যখন পরিবারের সাথে ঈদ কাটাতাম তখন আমাদের হসপিটালের সাথে খুব বেশি ডিউটি করতে হতো না। আমরা এজ ইউজুয়াল অন্যান্য বন্ধুবান্ধব যারা ছিল অন্যান্য বন্ধুবান্ধবের সাথে একসাথে আড্ডা দিতাম, ফ্যামিলির সাথে সময় কাটাতাম। কিন্তু যখন ডাক্তারি পাশ করার পরে জুনিয়র ডক্টর হিসাবে তখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদেরকে ঈদের সময় এই রোস্টার পালাক্রমে রোস্টার ডিউটিগুলো করতে হতো। তো রোস্টার ডিউটি করতে গেলে দেখা যাচ্ছে হয়তো একবেলা বাসায় থেকে আমি যদি সকালবেলা বাসায় থাকতাম তাহলে হয়তো দুপুরের পরে হসপিটালে আসতে হতো, অথবা অন্য আমার এক কলিগ যে আছে তাকে হয়তো সকালবেলা এই হসপিটালে ডিউটি করতে হচ্ছে, অথবা দুপুরবেলা বাসায় চলে যাচ্ছে। এই সেই সময়টা তাকে হচ্ছে পরিবারকে স্যাক্রিফাইস করে তাকে হসপিটালে দিতে হচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে এখন এই পর্যায়ে এসে যেটা হচ্ছে হয়তো বা ওই কন্টিনিউয়াস যে 24 আওয়ার্স ডিউটি সেটা হয়তো আমাদেরকে এখন করতে হচ্ছে না। হয়তো আমরা দেখা যায় সকালবেলা একটা সময় করে যে রোগীগুলো ভর্তি আছে সেইগুলোকে দেখার জন্য হসপিটালে যাচ্ছি, কার কুশলাদি বিনিময় করছি, কে খারাপ রোগী আছে, কোনটা ইমার্জেন্সি সার্ভিস লাগবে কোন রোগীর, তাকে সেই অ্যাডভাইস দিয়ে সেটা চলে আসছে। অথবা যদি আমাদেরকে কোনো এক্সট্রা কোনো প্রিকশন নিতে হয় বা কোনো প্রসিডিউর করতে হয়, প্রসিডিউর বলতে হচ্ছে রোগীর জন্য জীবন বাঁচানোর জন্য যদি কোনো কিছু দরকারি হয় সেই প্রসিডিউর করে আমরা চলে আসছি, এবং জুনিয়র ডক্টর যারা আছে তাদেরকে আমরা অ্যাডভাইস দিয়ে চলে আসছি। দেখা যায় যে আগে হয়তো আমরা অর্ডারগুলো ফলো করতাম, এখন হচ্ছে আমরা কি করতে হবে সিদ্ধান্তগুলো দিই। মূল পার্থক্য হচ্ছে এটাই। আগে হচ্ছে সিদ্ধান্ত যা উপর থেকে সিদ্ধান্ত যা আসতো আমরা সেটা বাস্তবায়ন করতাম, আর এখন হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত দিতে হয় যে এটা এই রোগীর জন্য এইটা করণীয় এবং এটা আমরা করে দিয়ে যাচ্ছি, যে এখন পরবর্তীতে এই করবা, সেই সিদ্ধান্তগুলো আসলে দিয়ে আসি। মানে আমি যদি এখন অন্যভাবে বলি যে আগে সালামি পেতেন, এখন সালামি দিতে হয়। অনেকটা ওই রকমই সেরকম। হাসিনা আপু, আপনার কাছে জানতে চাইবো, এই যে ঈদের সালামি দেওয়ার মতো, সালামি তো একটা টাকার বিষয়, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি অ্যাডভাইস বলেন, উপদেশ বলেন, খাবার হইতে পারে, ভালোবাসা বলেন, সেই ভালোবাসাটাও আগে ছিল আমরা ভালোবাসা চাওয়া, স্নেহ নিচ্ছি, এখন তো সেটার দায়িত্ব আপনার চলে এসেছে। এই জায়গাটা কিভাবে আপনি ছোট জুনিয়র ডাক্তারদের সাথে মেনটেন করেন? জুনিয়র ডাক্তাররা তো আসলে আয়া যেটা বলছিলেন যে ডাক্তারদের জীবনের স্ট্রেস কিন্তু বিভিন্ন রকম। যেমন স্টুডেন্ট লাইফে তো পাশ করার স্ট্রেস থাকে, যখন জুনিয়র ডাক্তার থাকে তখন কিন্তু কাজের স্ট্রেস মানে প্রেশারটা বেশি থাকে, কিন্তু রেসপন্সিবিলিটিস কম থাকে। আর যখন সিনিয়র হবেন তখন রেসপন্সিবিলিটিস বেশি, কাজের প্রেশারটা কম। এখন যেহেতু পুরো রাস্তাটাই আমাদের পার করে আসতে হয়, যত যে সিনিয়র হচ্ছে সে কিন্তু পিছনের রাস্তাটা পার করে আসছে, সুতরাং এই স্টুডেন্টদের স্ট্রেসটা কেমন সে যেমন বোঝে, কাজের লোড থাকলে স্ট্রেস কেমন এটাও তেমন বোঝে। তো ওই সময় আর যে ডিফিকাল্টিস হয়েছে, আমি পার্সোনালি মনে করি যে আমি ওই সময় যে কষ্টগুলো আমাকে কষ্ট দিয়েছে, যে স্ট্রেসগুলো বেশি স্ট্রেস দিয়েছে, আমি সিনিয়র হিসেবে চাই আমার জুনিয়ররা এটা ফেস না করুক, তার রাস্তাটা একটু স্মুথ হোক। এটা করতে গেলে যেটা হয়, যখন আপনি মানে বাই হার্ট করার জন্য কিছু করবেন তখন ওরাও তো এটা বুঝতে পারে। সেক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকে যে তোমাদের যে কোনো স্ট্রেস তোমরা সিনিয়রদের সাথে শেয়ার করো, তাহলে যেটা হবে আমাদের তো একটা বয়স হয়েছে বা আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, আমরা তাদের একটা ওয়ে দেখাইতে পারি যারা ইজিলি বেরোয় আসতে পারে। আর হচ্ছে তাদের কিছুটা সময় বের করে দেওয়া, কিছু রেসপন্সিবিলিটিস ভাগ করে নেওয়া, বা রেসপন্সিবিলিটিস কীভাবে একটু বেশিভাবে ভাগ করলে নির্দিষ্ট কারোর প্রতি দায়িত্ব, যেমন ভাইয়া রেসিডেন্ট ফিজিশিয়ান, ওনার দায়িত্ব যদি আমরা একটু ভাগ করে নিই তাহলে ওনাকে 24 আওয়ার্স থাকতে হচ্ছে না, এরকম কলিগদের প্রতিও তো আমাদের কিছু থাকে। এভাবে যদি আমরা বলি যে সালামি দেওয়া বা নেওয়া, বা আমরা আমাদের সিনিয়র যারা আছে তাদের কাছেও এক্সপেক্ট করি যে আমাদের এরকম স্ট্রেস একটু রিলিভ করা, বা কারো কোনো ইমার্জেন্সি হলে তাকে ছাড় দেওয়া, এই জিনিসগুলো আমরা স্ট্রেস রিলিভ করি। এছাড়া থাকে যে আমরা তো আসলে জুনিয়রদের ছোট ছোট গিফট দেওয়া পছন্দ করি, যে এটা একটা অ্যাপ্রিসিয়েটেড, যে তুমি খুব ভালো কাজ করেছো, আমরা গেট টুগেদার করাই। তারপরে যে খাওয়া দাওয়া, মানে দেখা যাচ্ছে যে ঈদের সময় তো আসলে ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ অত থাকে না, যারা বাসায় থাকে আমরা সবাই যেন আমরা ঈদের সময় খুব, বা পুজোর সময় বা এরকম সময়গুলোতে কিন্তু আমরা স্পেশাল খাওয়া দাওয়া করি, তা আমরা আমাদের যারা ডিউটি থাকে তাদের শেয়ার করতে পারি, তাহলে তারাও একটু অ্যাপ্রিসিয়েটেড হয়, আমাদেরও ভালো লাগে আসলে, এবং মানে ওইটাতে একটু আনন্দটা বাড়ে। হ্যাঁ, স্যাক্রিফাইসে বিলিয়ে দিতে কখনো আনন্দ কমে না, বাড়ে। এবং কেউ পাশে মন খারাপ করে আছে বা স্ট্রেসফুল আছে, এটা রিলিভ করতে পারা কিন্তু একটা বড় ব্যাপার আসলে। রাশেদ ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে ঈদের সময় ডিউটিতে আপনি যেহেতু আবাসিক সার্জন হিসেবে আছেন, আবাসিক চিকিৎসক হিসেবে,
ডিউটিরত ডাক্তারদের জন্য বিশেষ কোনো খাবারের অ্যারেঞ্জ করা হয় কিনা, বা রুগী যারা ভর্তি রুগী আছে তাদের জন্য, বা অনেক স্টাফরাও তো তখন থাকে, জি, জি। তাদের জন্য ঈদটা কি হাসপাতালের ঈদ মানে ওই মন খারাপ কান্নাকাটির ঈদ, নাকি সেখানেও কোনো একটু একটা অন্যরকম মানে একটা পরিবেশ তৈরি করা হয়? যে কোনো সরকারি হাসপাতালগুলোতে বা সরকারি কোনো দিবসগুলোতে সাধারণত এই রোগীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়। এবং এটা গত 4-5 বছর ধরে বাংলাদেশের যতগুলো সরকারি হাসপাতাল আছে, আপনার ঈদের দিনে যারা ডিউটিরত থাকে, আমার যে কলিগগুলো যারা দায়িত্ব পালনরত অবস্থায় থাকে, ওনাদের কিন্তু সরকারিভাবে খাবারের ব্যবস্থা করা হয়। আচ্ছা। এবং উন্নত মানের খাবার যেটা রুগীদেরকে আমরা পরিবেশন করি, ওইটাই কিন্তু আমার কলিগরা ওই সময় পেয়ে থাকে। তাছাড়া মজার কথা হচ্ছে, আমাদের যেসব জুনিয়র ডাক্তাররা তখন ডিউটিতে থাকে, দেখা যায় যে কোনো একটা ইউনিটের আন্ডারে যেসব ডাক্তাররা থাকে, ইউনিট হেড হয়তো বিকেলবেলায় দেখা গেলো যে তাদের জন্য বাসা থেকে খাবার, অনেক জায়গায় আমি দেখেছি যে বাসা থেকে খাবারের ব্যবস্থা করে। বিশেষ করে কোরবানি ঈদে এই জিনিসটা খুব বেশি হয়। যারা ভিন্ন ধর্মের ডিউটিরত অবস্থা আছে, দেখা গেলো যে কোনো একজন ইউনিটের ডাক্তার উনি ওনাদের জন্য রান্না করে বাসা থেকে নিয়ে আসলো। এটা খুব বেশি আমাদের যারা সহকর্মী আমরা আছি, আমাদের মধ্যে এটা খুব বেশি হয় যে আমরা ঈদের দিনে এই রোগীদের সাথে এবং আমাদের সহকর্মীদের সাথে আমরা জিনিসটা ভাগ করে নেই। উন্নত মানের খাবারের ব্যবস্থা। এতে হয় কি, মানে ওই ডিউটিতে থাকলেও আমি একদমই মানে লেফট ওভার মনে হয় না। না, আর এটা ছাড়া কোনো উপায় তো নয়। আপনি তো ঈদের দিন যারা ডিউটিরত অবস্থা থাকে, ওদের জন্য যদি আপনি খাবারের ব্যবস্থা না করেন, তাহলে ওরা যাবে কোথায়? তখন তো রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে। সুতরাং সরকারিভাবে একটা ব্যবস্থা থাকে। আর তাছাড়া বেশ করে আমাদের যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, ওনারা আমাদের দিকে এটা খুব টেক কেয়ার করে। এবং আমি অনেক ইউনিট হেডকে দেখেছি যে ওনারা ঈদের দিন খাবার নিয়ে তার জুনিয়র ডাক্তারদের জন্য নিয়ে আমাদের ডিউটির সময় আমি যেটা করেছিলাম, যে হাসপাতালের যে রুগীর খাবার দেয় ওইটা আমি বাসার জন্য নিয়ে আসছিলাম, বাসার খাবার নিয়ে গিয়ে। কারণ বাসার মানুষজনকে ওই ফিলিংসটা দেওয়া, যে ঈদের আনন্দটা আমি যে এটা স্যাক্রিফাইস করলাম ডিউটিতে, সেটাও তাদেরকে ভাগ করা এবং আমার খাবারটাও আমার কলিগদের সাথে শেয়ার করা। অনেক ধন্যবাদ। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা একদম শেষ ভাগে ঈদের আড্ডাটাকে জমিয়ে তুলব। একদম শেষ ভাগে এসে আমরা আবারও আড্ডায় জানতে চাবো এবার, গত 1 মাস তো রোজার শেষ হলো এবং প্রফেশনালি আমরা অনেক অ্যাডভাইস দিয়েছি রুগীদেরকে কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ঈদের জন্য একজন নেফ্রোলজিস্ট হিসেবে বা কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে আমি আবু জাফর ভাই আপনাকে প্রথমে জানতে যাব, সাধারণ মানুষের জন্য কি বিশেষ পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, যেন ঈদটাও নষ্ট না হয়, আবার মানে স্বাস্থ্যও ভালো থাকে? আমরা যদি এটাকে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাধারণ মানুষের কি থাকবে উপদেশ থাকবে, আর হচ্ছে কিডনি রোগীদের কি উপদেশ থাকবে। সাধারণ রোগীদের আসলে হচ্ছে স্বাভাবিক খাবার খেতে কোনো অসুবিধা নাই। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পানি শূন্যতা যেন না হয়। এখন তো শীতকাল শেষ হয়ে গরম চলে আসছে প্রায়। তো দেখা যাবে যে ঈদের সময় আমরা সাধারণত বিভিন্ন জায়গায় নামাজ পড়ে এসে খাবার খেয়ে বিভিন্ন প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের বাসায় বেড়াতে যাই। বেড়াতে গিয়ে দেখা যায় যে অনেক সময় ঘাম থেকে বা অন্য কোনো কারণে যেন পানি শূন্যতা যেন না হয়, অথবা দেখা যায় যে আমাদের অনেকের যেটা হয়, বিভিন্ন ধরনের খাবার খেয়ে অনেক রোজা রাখার পরে হঠাৎ করে দেখা যায় যে আমাদের অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু খাবার খেয়ে অনেক দেখা যায় পেটের পীড়া দেখা দেয়, যেখানে অনেকে দেখা যায় যে এই ক্ষেত্রে পানি শূন্যতা দেখা দিতে পারে। সেই পানি শূন্যতা যেন দেখা না দেয়, প্রয়োজন হলে পরিমাণ মতো স্যালাইন গুলিয়ে স্যালাইন খেতে হবে। তো ব্যথার ওষুধের ক্ষেত্রে খুবই সাবধান হতে হবে। ব্যথার জন্য ওষুধ পারতপক্ষে আমরা যদি না খাই এবং যদি প্রয়োজন হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেন আমরা খাই, তাহলে হচ্ছে মোটামুটি সেফ থাকা যাবে। যারা অলরেডি কিডনি রোগী তাদের ক্ষেত্রে আরও বিশেষ সতর্কতা নিতে হবে। বিশেষ করে যারা সাধারণত দেখা যায় যে কিডনি রোগীদের ম্যাক্সিমামই দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্ট, একটা বড় একটা পার্সেন্টেজ ডায়াবেটিস থাকে তাদের, এবং অনেকেরই প্রেশারও বেশি থাকে। সেক্ষেত্রে যেটা হবে, ডায়াবেটিসের যাদের তাদের তো মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না। তো আমাদের দেখা যায় যে এরকম অনুষ্ঠানগুলোতে হয়, ঈদ বলেন বা অন্য যে কোনো অনুষ্ঠানে হয়, মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি রান্না হয়। সেই ক্ষেত্রে সেই খাবারগুলোর প্রতি বিশেষ যত্নবান হতে হবে, যে বেশি গ্রহণ করা যাবে না। আপনি হয়তো টেস্ট করে দেখলেন, কিন্তু ব্লাড সুগার যেন অতিরিক্ত বেড়ে না যায়, সেগুলো খেয়াল রাখতে হবে। আর যেটা হয় তৈলাক্ত খাবার, অনেক সময় প্রেশার যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তৈলাক্ত খাবারগুলো অ্যাভয়েড করতে হয়। বিশেষ করে বেশি তেল চর্বি যেগুলো, সেগুলো খেলে তো কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, হঠাৎ করে প্রেশার বেশি বেড়ে যেতে পারে। তারপরে গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, হাঁসের মাংস, সেগুলো
না খাওয়াই ভালো। মুরগির মাংস আপনি খেতে পারেন, মুরগির মাংস খেলে সাধারণত তেমন সমস্যা হয় না, তো আমরা সেই করতে পারি। আর কিডনি রোগীদের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছ মাংসের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা মাছ মাংস হচ্ছে খুব বেশি খাওয়া যায় না, হ্যাঁ, সেই দিকে একটু দৃষ্টি দিতে হবে যে মাছ মাংসের পরিমাণ একটু অন্যান্য বাড়ির অন্যান্য সদস্য যারা আছে তাদের তুলনায় একটু কম খাবে, এবং সাথে ওই তৈলাক্ত খাবারগুলো যাতে আমরা না খাই। এবং কিছু কিছু জিনিস আছে যেমন অর্গান মিটগুলো যেগুলো আছে, যেমন কলিজা, মগজ বা হৃৎপিণ্ড যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, সেগুলো বেশি খাওয়া যাবে না। দুধ জাতীয় খাবার যেগুলো আছে, হ্যাঁ, যেমন দুধ, পনির, চিজ, বা আরেকটা বিষয় হচ্ছে আমাদের কোলা বা সফট ড্রিঙ্কস, এগুলো কিন্তু ঘরে ঘরে একদম খাওয়াই হয়, সেগুলো কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করতে হবে, খাওয়া যাবে না। অনেক অনেক ধন্যবাদ ডক্টর হাসিনাতুল জান্নাত আপু। আপনার কাছে জানতে যাব, রোজার মাস স্যাক্রিফাইস করে অনেক পরিমিতভাবে খেয়ে ইয়ে করে, যদিও আমাদের হয় না, ইফতার এবং সেহরিতে অনিয়ন্ত্রিতভাবে খাওয়া হয়। জি, এই সময়ের প্রভাব অনেক সাধারণ মানুষের ক্ষেত্রেই কিন্তু পরে দেখা যায় যে অনেকেরই ক্রিয়েটিনিনের যেটা মাত্রা বেড়ে যাচ্ছে, প্রেশারটা কন্ট্রোল থাকে না, ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। তাদের জন্য এই ঈদে তো একটু আনন্দ করবে, একটু বেশি মিষ্টি খাবার খাবে, ভারী খাবার খাবে, 2-1 দিন যাবে। কোনো পরামর্শ আছে কি যাতে তার কিডনির স্বাস্থ্যটা ভালো থাকে? যদি কেউ কিডনি রোগী না হন তাহলে অবশ্যই আমি বলবো যে সুপেয় পানি খেতে হবে। মানে যেহেতু একটা মাস ডিহাইড্রেশন থাকে এবং আমরা উষ্ণ এলাকার লোক, আমাদের এই হঠাৎ করে দেখা যাবে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সুতরাং পানি স্বল্পতাটা প্রিভেন্ট করতে হবে। এটা হচ্ছে পানি দিয়ে প্রিভেন্ট করতে হবে, যে কোলা, ড্রিঙ্কস এগুলো না, ন্যাচারাল যেগুলো, ডাবের পানি খেতে পারে, নর্মাল পানি খেতে পারে। যদি কারো পাতলা পায়খানা, বমি বা এই ধরনের সমস্যা, জ্বর হয়, তাহলে অবশ্যই ফ্লুইড রিপ্লেসমেন্ট যেটা দরকার সেটাই করতে হবে। এবং খাবার নষ্ট হয়ে গেলে সেই খাবারটা আসলে খাওয়া যাবে না, টাটকা খাবারটাই খেতে হবে। যতই টেস্টি হোক, যতই আমরা বেড়াতে যাই, স্ট্রিট ফুড অনেক বেশি খাওয়া হয় এই সময়টা, ফলে দেখা যাচ্ছে যে চটপটি, ফুচকা এগুলোতে অনেকেই পেটের সমস্যা হয়ে যায়। এগুলো কিন্তু একটা এক্সট্রা বার্ডেন দেয়। এগুলো চিকিৎসার জন্য আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, তারপরে হচ্ছে খাওয়া স্যালাইন দিতে হচ্ছে, বা ফ্লুইড রিপ্লেস করতে হচ্ছে, বেশি ভমিটিং হলে হসপিটালাইজড পর্যন্ত করতে হয়। সুতরাং একটা মানে রোজাতে একটা সংযম, এটার পর একটা নতুন করে ধকলে তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য হঠাৎ করে আমরা বেশি খাবার খাবো না। আমি আজকে রোজা নাই জন্য আমি আজকে সব খাবার খেয়ে ফেলবো, ব্যাপারটা এরকম হওয়া যাবে না। ধীরে ধীরে অ্যাডজাস্ট করতে হবে শরীরকে। আর যারা কিডনি রোগী থাকেন তাদের তো আসলে মাল্টি মরবিডিটি থাকে, ডায়াবেটিস থাকছে, হাই প্রেশার থাকতেছে, হার্ট ডিজিজ থাকছে, এবং তার নিজস্ব কিডনি রোগের জন্য কিন্তু বেশ কিছু খাবারের রেস্ট্রিকশন থাকে। যেমন তার প্রোটিনটা মেপে খায় সে, তারপরে যদি ডায়াবেটিস হয় কার্বটা মেপে খায়, ফ্রুটসটা মেপে খায়, তার ক্ষেত্রে ঈদের দিনও কিন্তু এর ব্যত্যয় হবে না। যেমন সে যদি কোনো মিট খায় তাহলে সে সেই দিনের অন্যান্য প্রোটিনটা সেই হিসাবে খাবে, তার বডি ওয়েট অনুযায়ী খাবে। এই জন্য সে আগে থেকে অ্যাডভাইস নিয়ে রাখবেন যে আসলে আমি সারাদিন কি খাবো। এটা একটা ব্যাপার। 2 নাম্বার হচ্ছে কোনো ওষুধ মিস করা যাবে না, যে ওষুধগুলো তার রেগুলার পথ্য। অনেক সময় দেখা যাচ্ছে এক জায়গায় আমরা বেড়াতে গেলাম, ঈদ করতে গেলাম, বা অন্য আত্মীয় স্বজনের বাসায় গেলাম, ওষুধটা মিস করলাম, বিশেষ করে প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ, এটা কিন্তু তার জন্য ক্ষতিকর। আর 3 নাম্বার হচ্ছে এটার সাথে আমরা যে অ্যাড অন করছি, মানে প্রসেস ফুডটা যেন না খায়। অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলেছেন। বিশেষ করে এই যে ঈদের সময় একটা বিরতিতে আসে, লাইফস্টাইল চেঞ্জ আসে, ওষুধের অনেক মিস হয়, এবং ওই যে আমার ঠিক আছে কয়েকদিন তো 7 দিন, কিন্তু এই 7 দিনের ধকলটা কাটাতে দেখা যাবে 7 মাস লেগে যাচ্ছে আমার কিডনি। দেখা যাচ্ছে আর কিডনি তো যাতে ভালনারেবল হয়ে আছে তাদের অনেকেই ওষুধ বাদ দিলে এটা বেড়ে যাচ্ছে। এটা খুবই একদম শেষে আমি ডাক্তার মীর রাশিদুল হাসান ভাই আপনার কাছে জানতে যাব, এই যে বিভিন্নভাবে আমরা তো রোগীদেরকে পরামর্শ দিই, কিন্তু যেই রোগীটা আসলে নিয়মিত ডায়ালাইসিসের মধ্যে আছেন, জি, তার জন্য কি কোনো বিশেষ পরামর্শ আছে কিনা? কারণ তার তো আপনি জানেন সপ্তাহে 3টা বা 2টা করে ডায়ালাইসিস করতে হচ্ছে, এবং এটা আসলে খুব আশার বাণী দিতে পারেন না যে আপনি 3 মাস করেন তারপর থেকে আপনার আর ডায়ালাইসিস করা লাগবে না, এরকম পরামর্শ দেওয়া যায়। কিন্তু তার জন্য আশার বাণী কি, যাতে এই ধারাটাই মেনটেন করতে পারে বা অ্যাটলিস্ট ক্ষতি হবে না? যে এটা এন্ড স্টেজ কিডনি ডিজিজ, তাহলে সেই ক্ষেত্রে আসলে ওনার তো ডায়ালাইসিস নিয়েই থাকতে হবে। এখন যেটা ওনার জন্য আসলে বাড়তি কিছু নাই, উনি যে শিডিউল মোতাবেক ডায়ালাইসিসটা নিচ্ছে সেটা উনি নিবে, এটাই কন্টিনিউ করবে। আর ওনার ক্ষেত্রে আসলে এর বাইরে আর অন্য কিছু নাই।
তারপরও যদি উনি, আমরা সাধারণত আপনি জানেন যে আমাদের দেশে ডায়ালাসিসের শিডিউলটা সপ্তাহে 2টা, কিন্তু এই যে এতক্ষণ ভাই এবং আপু যে কথাগুলো বললেন যে তাদের খাবার দাবারের ক্ষেত্রে যে পরিমাণ রেস্ট্রিকশন বা নিউট্রিশন যে অ্যাডভাইসগুলো আমরা দিয়ে থাকি, ওটা যদি ওনারা মেনটেন না করে, তাহলে যেটা হবে সেই সপ্তাহে 2টা ডায়ালাসিসকে কিন্তু মাঝে মাঝে 3টাও নেওয়া লাগতে পারে। তখন যদি উনি 3টা না নেয়, তাহলে যেটা হবে যে ওনার শ্বাসকষ্ট হবে এবং শরীর অনেক বেশি ফুলা থাকবে। তো সুতরাং যারা কিডনি ডায়ালাসিসের পেশেন্ট, ওনারা যদি 2টা শিডিউলের রোগী হয়ে থাকেন, তাহলে বলবো যে ওনাদেরকে আসলে ওই রেস্ট্রিকশন মেনেই 2টা শিডিউলের মধ্যে থাকতে হবে। কিন্তু উনি যদি মনে করে যে না, আমি 2টা ডায়ালাসিস নিচ্ছি, আমি ভালো আছি, আমার এখন এই আমি ইচ্ছা মতো খাবো, ইচ্ছা মতো আমি পানি খাবো, যেটা সাধারণত আমরা ডায়ালাসিস রোগীদেরও রেস্ট্রিক্ট করে থাকি, সেই ক্ষেত্রে তো আসলে তাহলে তাকে ওনাকে 2টা শিডিউল বাদ দিয়ে সপ্তাহে 3টা শিডিউলে যেতে হবে, শিফট করতে হবে। তো এই যে একটা এক্সট্রা ডায়ালাসিস দেওয়া, একটা এক্সট্রা ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন দেওয়া, এটা তো ওনার জন্য অনেক বেশি ক্ষতিকর। তো আমি মনে করবো যে ডায়ালাসিসে যারা রোগী, তারা আসলে আমাদের নেফ্রোলজিস্ট যারা কিডনি নিয়ে কাজ করেন, ওনাদের পরামর্শ মেনেই খাদ্য তালিকা অনুযায়ী মেনটেন করবেন এবং ওনার শিডিউল অনুযায়ী সপ্তাহে 2টা ডায়ালাসিসের মধ্যে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি একদম শেষে ডাক্তার আবু জাফর ভাই আপনার কাছ থেকে জানতে যাব, বিশেষ কোনো পরামর্শ যদি থাকে এই ডায়ালাইসিস। আমরা ডায়ালাইসিস নিয়ে যেটা জানি, সবার রোগীদের যেটা পারসেপশন, হয়তোবা ডায়ালাইসিস নিলে আর সুস্থ হওয়া যায় না, এটার ধারণা পুরোপুরি সঠিক নয়। অনেক সময় দেখা যায় যে অনেক রোগীকে আমরা, বিশেষ করে যাদের সাময়িকভাবে কিডনি বিকল হয়, তাদের ক্ষেত্রে আমরা যদি অনেক সময় ডায়ালাইসিস দিই, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 65, 70, 80% রোগী কিন্তু পুরোপুরি সুস্থ কিডনি নিয়ে বাড়ি ফিরে যায়। দেখা যায় কয়েকটা ডায়ালিসিস নিয়ে আমরা যদি সঠিক চিকিৎসা দেই এবং পরবর্তীতে যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট যদি আমরা সঠিকভাবে দিই, সেক্ষেত্রে কিন্তু সুস্থ কিডনি নিয়ে এরকম অনেক রোগী আছে যে আগে ডায়ালাইসিস লেগেছে, 3টা 4টা 5টা ডায়ালিসিস লেগেছে, এখন তার কিডনি কিন্তু আগের যে সমস্যা ছিল কোনো সমস্যা নেই, এখন কিন্তু কিডনি পুরোপুরি সুস্থ। হয়তো বাকি কিছুটা পার্সেন্টেজ যে রোগীগুলো ছিল, তাদের হয়তো কিছুটা কিডনির সাময়িক একটু অসুবিধা আছে, আর বাকিদের হয়তো দেখা যায় যে খুবই অল্প সংখ্যক রোগীকে ডায়ালাইসিস দিতে হয়, সাময়িক যে বিকল যেগুলো তাদের, মানে যেটা অ্যাকুইট রেনাল ফেলিওর যদি হয়ে থাকে সেটার ক্ষেত্রে এই ব্যবস্থা হবে, কিন্তু মানে ক্রনিকের ক্ষেত্রে আসলে তাদেরকে রেগুলার সপ্তাহে 2টা বা 3টা ডায়ালাইসিস নিয়ে যেতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত সময়ের মধ্যেও, ঈদের টাইমের মধ্যেও আপনাদের অনুভূতিগুলি শেয়ার করলেন আমাদের সাথে। আপনাদের এই অনুভূতিগুলি মাঝেও রোগীদের অনেক উপদেশ দিয়েছেন, এই জন্য আরও একবার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এখন টিভির দর্শকদের। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রোগীদের যারা দেখছেন এবং যারা রোগী না, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বলবো যে আপনারা আপনার ডাক্তারের সাথে পরামর্শে থাকেন, তাহলে আপনারা সুস্থ থাকবেন। ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ।